বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দশম ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ মুমিনুল ইসলাম, তিনি বলেছেন যে পাগল মন মানিবে শাসন সব হারানোর পর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার শিক্ষকের কথা বিশ্বাস করি যে আমরা অনেকেই আমাদের উপযুক্ত সময়ে উপযুক্ত কাজ না করে অলসতার মাধ্যমে যারা সময়কে নষ্ট করি বা দায়িত্ব অবহেলা করি, তাদেরকে একসময় তার খেসারত দিতে হয় বা পরিণতি ভোগ করতে হয়, যা কারোরই কাম্য নয়। এবং সেই বিষয়টি আমাদেরকে পূর্বে সতর্ক করার জন্যই আমার শ্রদ্ধেয় শিক্ষক তিনি তা বলেছিলেন যে পাগল মন মানিবে শাসন সব হারানোর পর। যখন আমাদের শাসন মানার প্রয়োজন, তখন যদি আমরা শাসন না মানি, অসময়ে শাসন মানলে এটার কোনো সুফল বয়ে আসে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকেও জানাতে চাই, এই সময় তোমাদেরকে নিয়ম কানুন শাসন মেনে তোমরা যদি তোমাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করো, আমি আশা করি তোমরা তোমাদের স্বপ্নযাত্রার লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের বিষয় হিসাব বিজ্ঞান এবং অধ্যায় তৃতীয় লেনদেন এবং দুতরফা থেকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমরা তোমাদের স্বাস্থ্যবিধি মেনে তোমাদের কার্যক্রম পরিচালনা করছো এবং আজকের ক্লাসের জন্য তোমরা সবাই প্রস্তুত আছো এবং তোমরা তোমাদের খাতা কলম কাগজ পেন্সিল ইত্যাদি নিয়ে প্রস্তুত থাকবে। আমরা দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করব এবং আলোচনা করার ক্ষেত্রে তোমাদেরকে আমি বলতে চাই যে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে এর সংজ্ঞা, মূলনীতি, সুবিধা এবং হিসাবের শ্রেণী, ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম, সূত্র এবং সূত্রের প্রয়োগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ শেষে তোমরা দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে তা তোমরা বলতে পারবে, দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতিগুলো বলতে পারবে, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা বলতে পারবে, দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাবের শ্রেণী করতে পারবে, দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি মোতাবেক প্রত্যেক প্রকার হিসাবে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্র বলবে, যা আমরা ইতিপূর্বেই তোমাদেরকে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যখন তোমাদেরকে লেনদেন অধ্যায় আলোচনা করি, সেখানে কিন্তু তোমাদেরকে দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আমি আলোচনা করেছি। এই জন্য আলোচনা করেছি যে লেনদেন অধ্যায়ে এখানে হিসাবের শ্রেণী ছিল, কারণ তোমরা যখন লেনদেন কিনা নির্ণয় করতে গিয়ে কোনটা সম্পদ কোনটা দায় তোমাদেরকে বলতে হয়েছে, হিসাব সমীকরণ তোমাদেরকে করতে গিয়ে তোমাদেরকে বলতে হয়েছে এ বলতে কোন হিসাবকে বোঝায়, এল বলতে কোন হিসাবকে বোঝায় এবং ই এর মধ্যে কয় ধরনের হিসাব আছে এবং হিসাবগুলো কি কি, এবং প্রত্যেক প্রকার হিসাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করেছি এবং একই সাথে ডেবিট নির্ণয় করার ক্ষেত্রে কোন হিসাব দ্বারা হিসাব সমীকরণের কোন উপাদান প্রভাবিত হয় সে বিষয়টি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং সেই লেনদেন এবং দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে আমাদের যে মিল রয়েছে এবং সেই মিলের কারণে তোমাদেরকে আমি আবার লেনদেন এবং এরপরে দুতরফা দাখিলা পদ্ধতি পূর্ব আলোচনায় নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে চাই। দুতরফা দাখিলা পদ্ধতি একটি আধুনিক বিজ্ঞানসম্মত এবং পরিপূর্ণ হিসাব পদ্ধতি। সারা বিশ্বে দুতরফা দাখিলা পদ্ধতিকে অনুসরণ করে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তাদের হিসাব সংরক্ষণ করে থাকে। ইটালির ভেনিস শহরে 1494 বা তার পূর্বে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার লাভ করার কারণে তারা একটি বা বণিক সমাজ একটি পদ্ধতি প্রচলন করেছিল, যে পদ্ধতি অনুযায়ী তারা হিসাব সংরক্ষণ করত এবং এই পদ্ধতিটি ইটালির ভেনিস শহরের অধিবাসী
লুকা পেসিওলি তিনি গণিত শাস্ত্রবিদ, দার্শনিক এবং ধর্মযাজক ছিলেন। তিনি এই যে বণিক সমাজ কর্তৃক আবিষ্কৃত বা উদ্ভাবিত হিসাবরক্ষণ পদ্ধতিটি তিনি তার বইয়ে লিপিবদ্ধ করেন এবং তিনি তার বইয়ে লিপিবদ্ধ করার কারণে এই বইটি যখন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ জানতে পারলো তখন তারা তাদের ভাষায় এই পদ্ধতিটি তারা লিপিবদ্ধ করলো এবং এই পদ্ধতি থেকেই আধুনিক হিসাব পদ্ধতি শুরু হয়, যা 1494 সাল থেকে বলা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুতরফা দাখিলা পদ্ধতি আসলে কোন পদ্ধতি? আমি তোমাদেরকে বলতে চাই, দুতরফা দাখিলা পদ্ধতি হলো এমন একটি হিসাব পদ্ধতি যে হিসাব পদ্ধতি অনুযায়ী প্রত্যেক লেনদেনের মধ্যে দুটি পক্ষ থাকে। একটি পক্ষ দ্বারা সুবিধা গ্রহণ করা হয়, অপর পক্ষ দ্বারা সুবিধা প্রদান করা হয়। যে পক্ষ দ্বারা সুবিধা গ্রহণ করা হয় সেই পক্ষকে ডেবিট এবং যে পক্ষ দ্বারা সুবিধা প্রদান করা হয় সেই পক্ষকে ক্রেডিট করে যে হিসাব সংরক্ষণ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রত্যেকটি লেনদেনের মধ্যে কমপক্ষে দুইটি পক্ষ থাকে। একটি পক্ষ দ্বারা সুবিধা গ্রহণ করা হয়, অপর পক্ষ দ্বারা সুবিধা প্রদান করা হয়। সুবিধা গ্রহণকারী পক্ষ ডেবিট এবং সুবিধা প্রদানকারী পক্ষ ক্রেডিট হয় এবং যে হিসাব পদ্ধতিতে একটি লেনদেনের দুইটি পদ্ধতিকে একই সাথে লিপিবদ্ধ করে হিসাব সংরক্ষণ করা হয় তাকেই বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু ইতিপূর্বে তোমাদের আলোচনা করেছি, যারা নবম শ্রেণী তারা তোমাদের পাঠ্যপুস্তক দেখবে এবং আমার আলোচনা থেকে তা মিলিয়ে নিবে। আমি আশা করি তোমরা তা বুঝতে পেরেছো। এবং দুতরফা দাখিলা পদ্ধতির কিছু মূলনীতি রয়েছে। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটা লেনদেনকে বিশ্লেষণ করলে কমপক্ষে দুটি পক্ষ পাওয়া যায় এবং একটি পক্ষ সুবিধা গ্রহণ করে অপর পক্ষ সুবিধা প্রদান করে। এবং দুতরফা দাখিলা পদ্ধতির আরেকটি মূলনীতি হলো ডেবিট সমান ক্রেডিট হয়। দুতরফা দাখিলা পদ্ধতির আরেকটি পদ্ধতি হলো যে ডেবিট যোগ করলে ক্রেডিটের সমান হয় এবং ক্রেডিট যোগ করলে ডেবিটের সমান হয়। দুতরফা দাখিলা পদ্ধতির আরেকটা মূলনীতি হলো যে দুতরফা দাখিলা পদ্ধতিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার উদ্ঘাটন করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি সম্পর্কে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আর দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাও রয়েছে। এটা একটি পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি। এই হিসাব পদ্ধতির নির্ভর করা যায়, এই হিসাব পদ্ধতি অনুযায়ী ভুল ত্রুটি হলে তা উদ্ঘাটন করা যায় এবং এই হিসাব পদ্ধতি ভুল জালিয়াতি হলে সেটাও উদ্ঘাটন করা যায় এবং এই পদ্ধতি দ্বারা একটি কারবারের আর্থিক ফলাফল বা লাভ, প্রকৃত নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা যায় এবং প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাবের শ্রেণী সে সম্পর্কে তোমাদের ইতিপূর্বে আলোচনা করেছি। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী আধুনিক ক্ষেত্রে হিসাবকে 5 অথবা 6 ভাগে বিভক্ত করা যায় এবং সনাতন পদ্ধতি অনুযায়ী 3 ভাগে বিভক্ত করা হতো। আমরা এখন আধুনিক পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আধুনিক পদ্ধতি অনুযায়ী হিসাব 5 প্রকার বা 6 প্রকার হলো। যদি আমি 5 প্রকার বলি তাহলে আমাকে বলতে হবে সম্পদ, সম্পত্তিবাচক হিসাব, দায়বাচক হিসাব, আয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব এবং মালিকানা সত্ত্ব। এই হলো 5 প্রকার: সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মালিকানার মধ্যে আবার 2 প্রকার হিসাব রয়েছে। একটি হলো মূলধন আর একটি হলো উত্তোলন। এখন মালিকানাকে যদি আমরা বিশ্লেষণাত্মক ভাবে বলি, মালিকানার মধ্যে 2 প্রকার এবং সর্বমোট 6 প্রকার হিসাব হয়। 6 প্রকার হিসাবের মধ্যে একটি হলো সম্পদ, আরেকটি হলো দায়, আরেকটি হলো আয়, ব্যয়, মূলধন, উত্তোলন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি মোতাবেক প্রত্যেক প্রকার হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র ইতিপূর্বে তোমাদের আলোচনা করেছি। আমি মনে করি তা তোমাদের অবগত হয়েছে। তারপর আমি বলতে চাই, সম্পত্তিবাচক হিসাবের বেলায় সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হয় ডেবিট, সম্পদ যদি হ্রাস পায় তাহলে হয় ক্রেডিট। দায়বাচকের বেলায় যদি দায় বৃদ্ধি পায় তাহলে হয় ক্রেডিট, দায় যদি হ্রাস পায় তাহলে হয় ডেবিট। এবং আয়বাচকের বেলায় আয় যদি বৃদ্ধি পায় তাহলে হয় ক্রেডিট, আয় যদি হ্রাস পায় তাহলে হয় ডেবিট। ব্যয়বাচকের বেলায় ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, ব্যয় হ্রাস পেলে হয় ক্রেডিট। মূলধন বাচকের বেলায় মূলধন বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, মূলধন হ্রাস পেলে হয় ডেবিট। উত্তোলন বাচকের বেলায় উত্তোলন বৃদ্ধি পেলে হয় ডেবিট, উত্তোলন হ্রাস পেলে হয় ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 6 প্রকার হিসাবে যদি আমরা ব্যাখ্যা করেছি, আরেকটু মনোযোগ দিয়ে শুনো। এই 6 প্রকারের মধ্যে দেখা যায়, বিশ্লেষণ করলে দেখা যায় যে 3 প্রকার হিসাবে ধর্ম একরকম আর 3 প্রকার হিসাবে ধর্ম আরেক রকম। তার মানে হলো আমরা 2টি ভাগে যদি বিভক্ত করি, দেখো মূলধন, আয় এবং দায়, এই 3টি একই নিয়মে ডেবিট ক্রেডিট নির্ণয় হয়। মূলধন, আয় এবং দায়বাচক হিসাব
এই তিনটি একই রকম ভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় হয়। এই তিনটি ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র হলো, যদি অর্থাৎ মূলধন, আয় এবং দায় যদি বৃদ্ধি পায় তাহলে হয় ক্রেডিট, যদি হ্রাস পায় তাহলে হয় ডেবিট। এছাড়া আরো 3 প্রকার রয়েছে, সেগুলো আবার একই নিয়ম। সেগুলো হলো সম্পদ, ব্যয় এবং উত্তোলন। সম্পদ, ব্যয়, উত্তোলন এই তিনটি ডেবিট ক্রেডিট নির্ণয়ের এক। যেমন সম্পদ, ব্যয় এবং উত্তোলন এই তিনটি যদি বৃদ্ধি পায় তাহলে হয় ডেবিট, যদি হ্রাস পায় তাহলে হয় ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি একটি পদ্ধতি বললাম। তাহলে আমরা 2টি পদ্ধতি বলেছি। প্রত্যেক প্রকার হিসাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের জন্য আমরা বলেছি, এবং বিশ্লেষণ করে আমরা 6 প্রকার হিসাবকে আমরা 3 ভাগে বিভক্ত করে তার ডেবিট এবং ক্রেডিট বললাম। এবার আমরা আবার বলতে চাই, এর আরো একটি পদ্ধতি বলতে পারি যে 6 প্রকার হিসাবের মধ্যে 2 প্রকার হিসাব ডেবিটও, সাধারণত ডেবিটও হয় ক্রেডিটও হয়, সেটা হলো সম্পদ এবং দায়। এই দুইটা ডেবিটও হয় এবং ক্রেডিটও হয়। এছাড়া যে আরো 4 প্রকার হিসাব আছে, এই 4 প্রকার হিসাব কিন্তু সাধারণত একমুখী হয়, অর্থাৎ মূলধন সাধারণত ক্রেডিটই হয়, উত্তোলন সাধারণত ডেবিটই হয়, আয় সাধারণত ক্রেডিট হয়, ব্যয় সাধারণত ডেবিট হয়। তার মানে 4 প্রকার হিসাব কিন্তু একমুখী। আমরা সূত্রে খাতিরে বলছি ডেবিট এবং ক্রেডিট দুইটি উল্লেখ করেছি, কিন্তু বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে মূলধন সাধারণত ক্রেডিট হয়ে থাকে, উত্তোলন সাধারণত ডেবিট হয়ে থাকে, ব্যয় সাধারণত ডেবিট হয়ে থাকে, আয় সাধারণত ক্রেডিট হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বিভিন্নভাবে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করেছি, যাতে বিষয়টি তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো এবং তোমরা তা ধরতে পারো এবং সেই অনুযায়ী তোমরা অঙ্ক করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুতরফা দাখিলা পদ্ধতি তোমাদেরকে, যেহেতু আমি ইতিপূর্বে ডেবিট ক্রেডিট নির্ণয় আমরা বলেছি, এবং দুতরফা দাখিলা পদ্ধতি এবং লেনদেনের সাথে যথেষ্ট মিল রয়েছে, এবং সেই মিলের কারণে আগের ক্লাস থেকে আমি যে স্লাইডগুলো রয়েছে তোমরা প্রয়োজন অনুযায়ী দেখে নিবা। আজকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতির যে আরো কিছু বিষয় রয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। যেমন দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে আরেকটি পদ্ধতি আছে, এই অধ্যায়ে একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতিও তোমাদের একটু ধারণা দিতে চাই, এটা আমি পরবর্তী ক্লাসে একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব, যাতে তোমরা বুঝতে পারো। একতরফা দাখিলা পদ্ধতি হলো এমন একটি হিসাব পদ্ধতি যে পদ্ধতির কোনো বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নেই, যে পদ্ধতিতে একটি কারবারের গাণিতিক শুদ্ধতা যাচাই করা সম্ভব হয় না, এবং যে পদ্ধতি অনুযায়ী, যে পদ্ধতি বিশ্লেষণ করলে দেখা যায় যে কখনো একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে, কখনো দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে, এরকম একটি পদ্ধতি হলো একতরফা দাখিলা পদ্ধতি, যাকে মিশ্র পদ্ধতি বলা যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তবু এই পদ্ধতিতে কেন প্রচলন হয়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি বিষয় আমি জানাতে চাই যে পৃথিবীতে যারা ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেক ব্যবসায় প্রতিষ্ঠানকে তার একটা হিসাব রাখার প্রয়োজন হয়, কিন্তু যারা হিসাব রাখার প্রয়োজন হলেও তাদের প্রত্যেকে কিন্তু হিসাব বিজ্ঞানের জ্ঞান নয়। যদি হিসাব বিজ্ঞানের জ্ঞান নিয়ে কেউ ব্যবসা করতে চায় তাহলে খুব কম সংখ্যক, অর্থাৎ 1% মানুষ ব্যবসা করতে পারবে না, কারণ হিসাব বিজ্ঞানের জ্ঞান সারা পৃথিবীতে বিশ্লেষণ করলে 1% লোকের মধ্যেও পড়ে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু মূর্খ বা অশিক্ষিত, আধা শিক্ষিত বা অন্য বিষয়ে শিক্ষিত ব্যক্তিগুলো ব্যবসা বাণিজ্য করে থাকে, যাদের হিসাব বিজ্ঞানের জ্ঞান নেই, কিন্তু তাদের যে সাধারণ জ্ঞান রয়েছে, সাধারণ জ্ঞান অনুযায়ী তার এক ধরনের হিসাব পদ্ধতি অনুসরণ করে থাকে, যে পদ্ধতি অনুযায়ী অনুসরণ করে তাদের বছর শেষে লাভ ক্ষতি বা আর্থিক অবস্থা নির্ণয় করে থাকে। এই পদ্ধতিটি হলো একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতির মূল যে বিষয়ে তারা কাজ করে, তারা সাধারণ জ্ঞানের মানুষ, তারা কাজ করে যে বছরের শুরুতে কত টাকা নিয়ে তারা ব্যবসা শুরু করেছিল এবং বছর শেষে তাদের কারবারে কত টাকা সম্পদ থাকলো। যদি বছরের শুরুর মূলধনের চাইতে বছরের শেষের মূলধন যদি বেশি হয় তাহলে বোঝা যায় যে ওই কারবারে লাভ হয়েছে। আবার যদি দেখা যায় যে বছরের শুরুতে মূলধনের চেয়ে বছরের শেষের মূলধন কম হয়েছে তাহলে ওই কারবারে ক্ষতি বলে তারা মনে করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হলো একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী তাদের লাভ ক্ষতি নির্ণয়ের একটি সাধারণ ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে যদিও সাধারণ ধারণা দিয়েছি,
আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আরো বিশ্লেষণমূলক আলোচনা করব। আমি আশা করি সেক্ষেত্রে তোমরা আরো উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্যপুস্তকের বই থেকে দুতরফা দাখিলা পদ্ধতির সংখ্যাটা আরেকটু দেখে নিবা, দুতরফা দাখিলার মূলনীতিগুলো আরেকটু পড়বা, বৈশিষ্ট্যগুলো পড়বা, সুবিধাগুলো পড়বা, এবং দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী যে হিসাবের একটা ধারাবাহিকতা আছে, যাকে হিসাবের চক্র বলা হয়, সেটা একটু দেখবা। দুতরফা দাখিলা অনুযায়ী প্রত্যেক প্রকার হিসাবের হিসাবের শ্রেণী করা আছে, হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা রয়েছে, এই বিষয়গুলো রয়েছে যা তোমাদেরকে পাঠ্যপুস্তক বই থেকে তোমাদেরকে আরো অনুশীলন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পাঠ্যপুস্তকের বই এইগুলো আরেকটু অনুশীলন করবে এবং পূর্বের ধারণা অনুযায়ী তোমরা এই বিষয়গুলো আরেকটু দেখে নিবা, যে হিসাব সমীকরণ, মালিকানা সূত্রের উপর হিসাব সমীকরণের প্রভাব বিস্তার এবং হিসাব সমীকরণটির ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আরেকটি বিষয়ে আমি বলতে চাই যে লেনদেনের সাথে দুতরফা দাখিলা পদ্ধতির কিছুটা মিল পাওয়া যায়, এবং দুতরফা দাখিলা পদ্ধতির সাথে জাবেদার মিল পাওয়া যাবে। জাবেদার সাথে আবার খতিয়ানের সম্পর্ক, খতিয়ানের সাথে আবার রেওয়া মিলের সম্পর্ক। অর্থাৎ তুমি যদি হিসাবের শ্রেণী এবং ডেবিট ক্রেডিট নির্ণয় যদি ভালো করে জানো, তাহলে এই জ্ঞান দ্বারা তুমি যেমন লেনদেনও পাবে, লেনদেন অধ্যায়টি তুমি সুসম্পন্ন করতে পারবে, এবং দুতরফা দাখিলা পদ্ধতিও তুমি সুসম্পন্ন করতে পারবে, এবং মূলধন মুনাফা জাতীয় লেনদেন সেটাও পারবে, হিসাবের অধ্যায় সেটাও পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমাদের মূল কাজ হলো হিসাবের শ্রেণী এবং ডেবিট ক্রেডিট নির্ণয়। এটার দ্বারা আমাদের লেনদেন অধ্যায়ে কাজ করতে হয়, দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ে কাজ করতে হয়, হিসাবের অধ্যায়ে কাজ করতে হয়, জাবেদার অধ্যায়ে কাজ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং এই অধ্যায়গুলোর সাথে একটু হলেও তোমার মিল খুঁজে পাবে। সেই জন্যই তোমরা হিসাবের শ্রেণী এবং তার ডেবিট ক্রেডিট নির্ণয় এবং হিসাব সমীকরণের সাথে তার সম্পর্ক অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে যে লেনদেনগুলো দেওয়া হলো, এগুলো তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করবা, এবং কোন বাচক হিসাব এবং কোনটি কোন হিসাব তা চিহ্নিত করে সেই অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয় করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এই ক্লাস করার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই, এবং আশা করি তোমরা এই করোনার ক্লান্তির সময়ে নিজেদেরকে স্বাস্থ্যবিধি অনুযায়ী মেনে চলার চেষ্টা করবে এবং নিরাপদে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা রেখে আমি আজকের ক্লাস এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।